বন্ধুরা, আমরা যে জেনারেল সায়েন্স প্র্যাকটিস করছিলাম সেটাই কন্টিনিউয়াস করছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে বস্তু এবং তরলটিকে ওই অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি আগের মতোই ভাসবে, বেশি অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে, কম অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে এবং ডুবে যাবে। আগের মতোই কিন্তু নিমজ্জিত অবস্থায় ভাসবে, কারণ ভাসার কারণটা হচ্ছে যে পরিমাণ জল ওর ওজন কমবে। আমরা ভাবতেই পারি যে দুটো কী করে হবে, কারণ ভাসা এবং ডোবা, ভাসলো কেন এবং ডুবলো কেন, কোনো বস্তু ভাসার কারণ কি, ডোবার কারণ কি, এগুলো যদি আমি একটু বলি তাহলে বুঝতে পারবে। ধরো এই পাত্রে একটা জল আছে, এই পরিমাণ জল আছে, একটা ঢিল দিয়ে দিলাম এর মধ্যে। ঢিল দেওয়ার ফলে ঢিল বস্তু আর কি, ঠিক আছে, বস্তু দেওয়ার ফলে এই থেকে জলটা কিছু পরিমাণ বাইরে বেরিয়ে আসবে। এই যে পরিমাণ জল বাইরে আসবে এর ওজন আর এই বস্তুটা ওজন, মানে যে পরিমাণ, এখানে জল বলতে শুধু জল বলছি না, যে কোনো একটা তরল, ঠিক আছে, কোনো একটা তরল বাইরে চলে আসলো, সেই যে পরিমাণ তরল পাত্র থেকে বাইরে চলে আসবে তার ওজন যদি বস্তুর ওজনের থেকে বেশি হয় তাহলে বস্তুটা কিন্তু ভাসবে। বোঝা গেল কথাটা? একটু কঠিন হচ্ছে, এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের তোমরা যে ইউরিকা পড়বে কি অনেকেই জানো ইউরেকার সূত্রটা, যে ইউরেকা বলে চিৎকার করে, সেখানে সোনার মুকুটের মধ্যে খাদ আছে কিনা সেটা বোঝার জন্য পরীক্ষাটা করেছিল। যাই হোক, এবার জল, যেই পরিমাণ জল বেরোলো, জলের আয়তন বস্তুর আয়তনে কিন্তু যদি বস্তুটা ডুবে যায় তাহলে ওই আয়তনের সঙ্গে সমান হবে। এটা একটু জটিল জিনিস আছে, তোমরা যদি মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে, যদি এখানে আমি খুব একটা আলোচনা করবো না। এটা জানতে চাও আর্কিমিডিসের সে রোমাঞ্চকর একটা লোমহর্ষক গল্প আছে এবং তার পিছনে সায়েন্স কীভাবে কাজ করছে, তাহলে তোমরা কমেন্টে লিখবে, আমি সেটা তোমাদের কাছে শেয়ার করব। খুব ইন্টারেস্টেড তোমরা, এরপরে অবাক হয়ে যাবে যে একটা জিনিস, একটা জাহাজ জলে ভাসছে কিন্তু একটা লোহার টুকরা জলে ভাসে না কেন। 19-এ পড়েছ, অপসারিত জলের ওজনের বেশি হতে হবে। জাহাজ অপসারিত জলের যে ওজন সেটা জাহাজের ওজন থেকে সবসময় বেশি হবে, ঠিক আছে, একই রকম ভাসবে। নেক্সট যদি দেখি, বিশুদ্ধ জলের লবণ মেশালে স্ফুটনাঙ্ক, এটাও খুব ইন্টারেস্টিং জিনিস। প্রত্যেকটা, আমি যে এখানে কোশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কনসেপ্ট থেকে আমাদের। হ্যাঁ, স্ফুটনাঙ্ক কী হবে মুখস্থ করলে তুমি কিন্তু ভুলে যাবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়লো না কমলো, বাড়লো না কমলো, ওটা ভাবতে ভাবতে তোমার টাইম পার, ঠিক আছে, কিন্তু তোমার স্ফুটনাঙ্ক এখানে বেড়ে যাবে। কারণ কি, স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়ার কারণ কি সেটাই আমাদের মনে রাখতে হবে। কারণ হচ্ছে জলের সঙ্গে কোনো অশুদ্ধি মিশালে স্ফুটনাঙ্ক যখনই বাড়বে, ধরো কোনো একটা জিনিস আছে, সেই জিনিসটার স্ফুটনাঙ্ক কখন বাড়বে, যখন তার মধ্যে কিছু পরিমাণ পদার্থ থাকবে যেটা স্ফুটন ঘটতে কিন্তু আমাদের বিপরীতভাবে কাজ করবে। ধরো জলের মধ্যে যদি লবণ দিই, লবণটা কিন্তু জলের থেকে ভারী, লবণের স্ফুটনাঙ্ক কিন্তু জলের থেকে বেশি, এবং লবণ মেশানোর ফলে ওর যে ইয়েটা বেড়ে যায়, ওর পৃষ্ঠটান, জলের কণার মধ্যে যে একটা সম্পর্ক আছে, জলের কণার সম্পর্কটা কিন্তু আরও ঘনিষ্ঠ হয়ে যায়, ফলে কি সহজে জল থেকে বাষ্প পরিণত হয় না। এবার এটা এই বিশুদ্ধ জলের মধ্যে লবণ মিশালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগি। যেমন পাহাড়ি অঞ্চলে যদি আমরা কোনো কিছু রান্না করতে যাই তা প্রেশার কুকারে রান্না করি, প্রেশার কুকারে রান্না করা মানেও কিন্তু আমাদের স্ফুটনাঙ্ক বাড়ানো। জল সহজে বাষ্প হবে না কিন্তু স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, তার ভিতরে চাপ সৃষ্টি হবে। আর এখানে লবণ মেশালে, ধরো ভাতের মধ্যে যদি ভাত রান্না করছি, ভাতের মধ্যে যদি লবণ দিয়ে দিই, ভাত কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তরকারির মধ্যে যদি আমরা লবণ না দিই তাহলে কিন্তু আমাদের তরকারিটা গলতে, সবজিটা নরম হতে বেশি সময় লাগে। এই জন্য আমরা লবণটা যথাসময়ে দিয়ে দিই। এটা লবণ মেশানো কিন্তু বিভিন্ন আছে। জলকে যদি আমরা বেশি গরম করতে চাই, তাড়াতাড়ি গরম করতে চাই, তাহলে কিন্তু আমাদের, কারণ বাষ্পীভূত যখনই হবে, স্ফুটন যখন হবে, তখন স্ফুটন হওয়ার সময় যে তাপটা ব্যয় হবে সেটা জলের কিন্তু তাপমাত্রা কমিয়ে দেবে। লবণ দিলে সেই স্ফুটনটা হবে না, ফলে তাপমাত্রা বেড়ে যাবে। তারপরে নেক্সট প্রশ্নটাও কিন্তু আমাদের কনসেপ্ট থেকে আছে, বলেছে লাল, সবুজ প্লাস নীল, এটা তিনটা মেশালে আমাদের সাদা রং তৈরি হয়। এই সাদা, তোমরা আগেকার মোবাইলে একটা জিনিস দেখতে পাবে, মোবাইলে, ঠিক আছে, মোবাইলে একটা জিনিস ছিল, সেটা ছিল RGB ব্যালেন্স করা। RGB এখানে রেড, গ্রিন, ব্লু,
এই তিনটা ব্যালেন্স করে কিন্তু আমরা সাদা রং পাই, কিংবা এই তিনটা গড়বড় করে কিন্তু আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। এখানে যেমন এই তিনটা রং দেওয়া আছে, আরেকটা এখান থেকে যে প্রশ্নটা পরীক্ষায় আসে সচরাচর, যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে হলুদের সঙ্গে হলুদ, আর এটাকে বলা হয়, তিনটা রঙকে বলা হয় পরিপূরক রং। ঠিক আছে, পূরক রং বা পরিপূরক রং। হলুদ প্লাস নীল এই দুটো মিশালে কি হবে? এখানে তো হলুদও নেই, নীলও নেই, কিন্তু হলুদ প্লাস নীল, না নীল আছে হলুদ নেই, হলুদ প্লাস নীল এই দুটো মিশালে কি হবে? এটা মিশালে কিন্তু সাদা হবে। তার কারণ কি? তোমরা দেখবে বাড়িতে মিশিয়ে সাদা হয়ে যাচ্ছে। এর একটা সহজ এক্সাম্পল আমাদের আছে, সেই এক্সাম্পলটা যদি বলি তোমাদের কোনোদিনও ভুলবে না। সেই এক্সাম্পলটা হচ্ছে আমাদের জামা, সাদা জামা যখন কেচে দিই, কেচে দেওয়ার পরে আমরা নীল দিই। নীল দেওয়ার কারণটা কি? নীল কি আমরা এমনিতে দিই? না, তার পিছনে একটা আমাদের সায়েন্স আছে, একটা কারণ আছে। যখন আমাদের কোনো একটা সাদা জামা আমরা ভালো করে ওয়াশ করি, ওয়াশ করার পরে ওটার মধ্যে হালকা হলুদ হয়, হালকা হলুদ বর্ণ ধারণ করে, দেখবে ভালো করে লক্ষ্য করবে হলদেটে হলদেটে ভাব আসে। সেই হলদেটে হলদেটে ভাবের মধ্যে যদি আমরা কিছু পরিমাণ নীল দিয়ে দেই, হলদেটে হলদেটে ভাবের মধ্যে যদি আমরা কিছু নীল দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে আমাদের সাদা। সেটা কিন্তু আমাদের সাদা হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর এই জামার উদাহরণ থেকে তোমরা এটা কিন্তু মনে রাখবে, কারণ পরীক্ষায় এই প্রশ্নটাই আসে। তার কারণ হচ্ছে এইটা, আর কিছুই না। নেক্সট প্রশ্ন বলেছে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায়? এটা জানার আগে তোমাদের জানতে হবে শব্দ কি করে চলে। শব্দ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি এরকম করে কোয়েশ্চেন করাচ্ছি এবং চ্যাপ্টারগুলো আলোচনা করছি, তোমাদের এগুলো খুব হেল্পফুল হবে। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশনও হয়ে যাচ্ছে এর সঙ্গে, তাই না? শব্দের বেগ সবচেয়ে বেশি থাকে হচ্ছে কঠিন পদার্থের মধ্যে। তার কারণ কি? কারণ শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি করে। একটা সাউন্ড বক্স আছে, ঠিক আছে, সাউন্ড বক্সটা আমরা দেখেছি। এখানে এই পর্দাটা এইভাবে কাঁপে, যখন এইভাবে কাঁপে, একবার বাইরের দিকে আসবে, একবার ভিতর দিকে আসবে, একবার বাইরের দিকে আসবে, পর্দাটা কী হবে? একবার বাইরের দিকে আসবে, একবার ভিতর দিকে, বাইরের দিকে, ভিতর দিকে। দেখবে পর্দা হাত দিয়ে দেখবে পর্দাটা বাইরের দিকে এবং ভিতর দিকে কাঁপছে। পর্দাটা কখনোই উপর নিচে কাঁপে না, এইদিকে এদিকে কাঁপে না। আরে যদি এইভাবে কাঁপে তাহলে তো পর্দাটা ছিঁড়ে যাবে, তাই না? একটা সাউন্ড বক্সের উপর নিচে বাইরের দিকে, মানে এক কথা হচ্ছে গোল, পর্দাটা এইভাবে এইভাবে কাঁপে না। কাঁপে কোনভাবে? এই সাউন্ড বক্সে ঘুরিয়ে দিলাম, ঘোরাই কী করে এখন বলে তো, ঘুরিয়ে দিয়ে এইভাবে হয়ে গেল। হ্যাঁ, মানে এটা রোটেট করে দিলাম, এইভাবে রোটেট করে দিলাম বক্সটাকে। রোটেট করার ফলে এবার সাউন্ডটা হচ্ছে এইদিকে, আর এইদিকে পর্দাটা আমাদের কাঁপে, বাইরের দিকে এবং ভিতরের দিকে। কাঁপার ফলে এখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়, সেটা তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই তরঙ্গটাই কিন্তু আমাদের আসে। এবার এই অনুদৈর্ঘ্য তরঙ্গ যাওয়ার জন্য একটা মাধ্যম দরকার হয়, সেটা হচ্ছে বায়ু মাধ্যম। বায়ু মাধ্যম দিয়ে যখন যাবে, মাধ্যম ছাড়া কিন্তু বায়ু যেতে পারে না। এই জন্যে আমাদের চাঁদে এবং সূর্যে বিভিন্ন ধরনের বিঘটন ঘটে, তার শব্দ কিন্তু আমাদের আসে না, কিন্তু সেখান থেকে আলো আমাদের কিন্তু আসে। তাই কঠিন মাধ্যমে যত, দেখো এই বায়ুর ঘনত্ব যত বাড়তে থাকবে, একটা জিনিস আছে, ব্যালেন্স করার বিষয় আছে। বায়ুর ঘনত্ব যখন বাড়তে থাকবে, এই মাধ্যমের কণাগুলো আছে খুব কাছাকাছি আসবে, ফলে এইখান থেকে আমাদের প্রবাহটা তাড়াতাড়ি হবে। তার ফলে আমাদের কিন্তু শব্দটা বেশি গতিবেগের জন্য। এর একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ। সেটা হচ্ছে আমরা রেল যাচ্ছে, রেল অনেক দূরে আসছে, আমরা প্ল্যাটফর্মে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু রেল অনেক দূরে আছে, কিন্তু আমরা রেল দেখতে পাচ্ছি না, শব্দ শুনতে পাচ্ছি না। আমরা যদি এইখানে আমাদের কান রাখি, কান এইখানে বলতে কখনো টেস্ট করতে যাবে না কেউ, যদি কানটা যদি আমরা ট্রেনের পার্টে যদি আমরা কান রাখি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা শব্দ শুনতে পাবো। সেখানে কিন্তু গাড়ির শব্দটা আমরা শুনতে পাচ্ছি। ছোটোবেলায় আমরা একটা জিনিস বানাতাম, তোমরা বানাতে কিনা জানি না, তবে ওই জিনিসটা আমরা কিন্তু দেশলাই খোসা দিয়ে, ওইখানেও আমাদের একটা তার দেওয়া থাকতো, এইভাবে একটা দেশলাইয়ের খোসা, আর এইখান থেকে একটা তার দিয়ে এইখানে একটা দেশলাইয়ের খোসা থাকতো। এইখান দিয়ে যদি আমরা একটা শব্দ করতাম, সেটা কিন্তু আমাদের এই তারের মাধ্যমে কম্পন সৃষ্টি করতো, আর তারের মাধ্যমে সেই শব্দটা আমাদের এই দিককার কানে এসে পৌঁছাতো।
আর এখানে আমরা শব্দ বলতাম। ওকে, বুঝতে পারছো? এগুলো বাস্তব উদাহরণের সঙ্গে মিলিয়ে মনে রাখার চেষ্টা করবো। জলের ভাসমান বিশুদ্ধ বরফের নিমজ্জিত অংশের পরিমাণ কত? এটা হবে 9/10 অংশ। বরফ, এই জন্য একটা কথা আছে, বরফের শুধু উপরে দেখে বুঝতে পারবে না যে নিচে কতটা আছে। টাইটানিকের কথা তোমাদের মনে পড়ে যাবে নিশ্চয়, উপর থেকে বরফের এইটুকু মাত্র দেখতে পেয়েছিল টাইটানিক জাহাজ, আর এই ভুল করার জন্য টাইটানিক জাহাজ কিন্তু ডুবে। আস্তে 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 নিচে যে এত বড় একটা বরফের ছায়া আছে সেটা দেখতে পাইনি উপরে। ঠিক একই কারণে বরফের কিন্তু ঘনত্ব কম। বরফের ঘনত্ব যদি কম হওয়ার সত্ত্বেও বরফটা কিন্তু ভাসে। জলে ডুবে যাওয়ার ঘনত্ব এরকম একটা জিনিস, জলের ঘনত্ব বেশি এবং বরফের ঘনত্ব কম, তার জন্য কিন্তু বরফটা ভাসে, জলের মধ্যে ডুবে যায় না। লোহার ঘনত্ব বেশি, জলের জন্য ঘনত্ব হচ্ছে মেন ফ্যাক্টর। যাই হোক, নিচে যে 9 ভাগ আছে, এই জন্য এখান থেকে একটা উদাহরণ আমাদের আছে যে উপরে ছোট একটা পাহাড় দেখলে হবে না, আমাদের যে সাফল্যের পাহাড়ের চূড়া এইটুকু, কিন্তু এর পিছনে এত বড় একটা কাহিনী লুকিয়ে থাকে নিচের দিকে। ঠিক আছে, নেক্সট বলেছে জলের মধ্যে একটি দাড়ি কাটার ব্রুশ ডোবানো আছে, ব্রুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় যে চুলগুলি পরস্পরের কাছে চলে এসেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে জলের পৃষ্ঠটান। জলের পৃষ্ঠটান মানে জলের উপরে যে একটা পর্দার মতো দেখা যায় সেটা হচ্ছে পৃষ্ঠটান। জলের সান্দ্রতা কী জিনিস? একেবারের সাথে লেগে থাকে, সেটা হচ্ছে জলের সান্দ্রতা। আর জল যখন ওই ব্রাশগুলোতে থাকবে তখন একে অপরকে জড়িয়ে ধরবে, সেটার কারণ হচ্ছে পৃষ্ঠটান। আর সান্দ্রতার কারণে জলের উপরের পৃষ্ঠের উপরে একে অপরকে টেনে ধরে রাখছে, সেটা হচ্ছে পৃষ্ঠটান। কিন্তু আরেকভাবে বোঝা যায় যে একটা পাত্রের উপরে যদি একটা হালকা করে একটা পাতলা জিনিস রেখে দিই, সেটা কিন্তু জলের উপরে ভাসে, ওটা কিন্তু পৃষ্ঠটানের জন্য। একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটি অসমান বল প্রয়োগ করা হয় তবে কি হবে? কি বলেছে? একটা বস্তু ওই কি করছে, একটা বস্তু আছে, ধর একটা পাথরের টুকরো, দুটি অসমান বল প্রয়োগ করা হবে। একটা এদিক থেকে এতটুকু বল প্রয়োগ করলো 5 ডাইন, আর এদিক থেকে আমাদের 10 ডাইন। কি বলেছে? এটা অরৈখিক, ওরা একই সোজা থাকবে না, এইখানে থাকলে হবে না। আর বলেছে অসমান, একটা 5 হলে একটা 10 কিংবা 5 হলে 7 এরকম হবে। এই মতো অবস্থায় কী হবে? পাথরটা, তোমরা কল্পনা করো, এই মতো অবস্থায় পাথরটা কিন্তু রোটেট হয়ে যাবে, এদিকে বেশি বল প্রয়োগ রোটেট হবে। আর কী হবে? পাথরটা এখান থেকে ঘিসটে এখানে চলে আসবে, পাথরটার নতুন অবস্থান হবে এইখানে। তার কারণ কি বলো? তার কারণটা হচ্ছে এদিককার বলটা বেশি, তাই আর কিছুই না। তাহলে রৈখিক গতি থাকবে, রৈখিক গতিতে থাকলো, এখান থেকে এখানে চলে আসলো রৈখিক গতি। বৃত্তাকার বা রৈখিক কোনো গতি থাকবে না, গতিতে থাকবে একটা কারণ অসমবল এবং সামনাসামনি প্রয়োগ হয়নি, মানে সমরেখায় একই রেখায় প্রয়োগ হলে কিন্তু কিছু হবে না। এখানে একই রেখায় প্রয়োগ যদি হয় তখন ওর মধ্যে রোটেট কিন্তু তৈরি হবে না, শুধুমাত্র ওর রৈখিক গতি। বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতি থাকবে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে 1 ন্যানোমিটার এর সমান কত হবে? এবার 10 অ্যাংস্ট্রম হবে, কারণ 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻৯, আর 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻10। ন্যানোমিটারটা কিন্তু কম হয়। না, ন্যানোমিটারটা বেশি হবে, সরি উল্টো হয়ে গেল নাকি, উল্টো হয়ে গেছে। এখানে 10⁻10 1 অ্যাংস্ট্রম আর -9, ন্যানো ইকুয়াল টু 9, ঠিক আছে? তাই ন্যানোটা হচ্ছে বেশি, তাহলে 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম হবে। কী করে বুঝবে? এটাকে দিয়ে ভাগ করলে হয়ে যাবে। নেক্সট বলেছে একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে যখন ডেল্টা জি নেগেটিভ হবে। ডেল্টা জি নেগেটিভ হওয়া এটা স্বতঃস্ফূর্ত হবে কোনো একটা বিক্রিয়া। ডেল্টা জি কী জিনিস, ডেল্টা এস কী জিনিস, ডেল্টা এস সেগুলো আমরা পরে আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ যখন করব। একটি বাড়ির ইলেকট্রনিক যন্ত্রাংশগুলি কীভাবে সংযুক্ত করা হয়? সমান্তরাল বা প্যারালালে সংযুক্ত করা হয়। তার কারণ হচ্ছে দুটো তার আসলো,
আমাদের এটা পিলার আছে, পিলার থেকে দুটো তার কিন্তু আমাদের বাইরে আসে এবং বাড়িতে আসে, তাই না? এটা বাড়ির দেওয়াল। এরপরে কী হবে, যদি দুইভাবে কিন্তু চালানো যাবে। কীভাবে চালানো যাবে? এই তারের সঙ্গে সমান্তরাল যুক্ত করা, মানে এখানে ধরো আমাদের একটা টিভি আছে, টিভি থেকে দুটো তার বের হলো, এটার সাথে একটা আর একটা এটার সাথে, ওর সঙ্গে সমান্তরাল লেখা আছে। এখানে তারটা এদিকে যাচ্ছে, টিভিটা এদিকে আছে, সমান্তরালভাবে যুক্ত হলো। যদি সমান্তরালে যুক্ত না করা হতো তাহলে কী হতো, তোমরা এটা বলো, কমেন্টে জানাও। আর রেডার, এটা হচ্ছে উড়োজাহাজ সীমা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায়? বিকিরণ। এক্স রশ্মি হলো, এক্স রশ্মি কি? চুম্বকীয় বিকিরণ, ইলেকট্রনের স্রোত, খুব লম্বা তরঙ্গ দৈর্ঘ্যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ, খালি চোখে দেখা যায় এমন বিকিরণ। খালি চোখে তো দেখা যায় না। খুব খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তড়িৎ চুম্বক বিকিরণ কী জিনিস সেটা তোমরা পরে জানতে পারবে। সমতল দর্পণের প্রতিবিম্ব হলো, সমতল দর্পণের প্রতিবিম্ব কী হবে? আয়নার প্রতিবিম্ব অসৎ হবে এবং খাড়া হবে, উল্টানো হবে না। উল্টে যায় কি, আয়নার সামনে আমরা দাঁড়ালে উল্টায় না। এবার সৎবিম্ব আর অসৎবিম্ব কী জিনিস যদি একটু আলোচনা করি, আমি বুঝতে পারছি না, একটু আলোচনা করলে তোমাদের সুবিধা হয় না আলোচনা না করলে সুবিধা হয়, তোমরা জানাবে। যদি আলোচনা করে করতে হয় তাহলে আমি আলোচনা করেই করবো, আর যদি মনে হয় যে আলোচনা করার দরকার নেই, শুধু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলেই হবে, সেটাও তোমরা জানাবে কমেন্টে। প্রিয় দর্শকরা, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে ওঠে? কৈশিক নল, বুঝতে পারছো কৈশিক নল কী জিনিস? এবার মনে হচ্ছে একটু আলোচনা না করলে হয় না। কৈশিক নল বেয়ে জল উপর দিকে ওঠে, লক্ষ্য করেছো কখনো? থাকলো যদি একটা মিহি আমাদের নল থাকে, এখানে জল থাকলো, বেয়ে কিন্তু উপরে উঠে যাবে। কি চমৎকার না বিজ্ঞান! ওঠার কারণ কি? স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, সান্দ্রতা, জলের ঘনত্ব। কোনটা হবে সঠিক অ্যান্সার? এর কারণ হচ্ছে সান্দ্রতা। একে অপরের কণার মধ্যে যে বল সেটা হচ্ছে সান্দ্রতা।